ব্রেক টাইমে স্টুডেন্টরা এখানে এসে আড্ডা দেয়। স্টুডেন্ট ছাড়াও আরও অনেক মানুষ আছে এখানে সময় কাটানোর জন্য। আইমানের গার্লফ্রেন্ড মাইশা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, বারবার ঘড়ির দিকে নজর বুলাচ্ছে, হয়তো কারো আসার জন্য অপেক্ষা করছে। আইমান আজকে ভার্সিটি না গিয়ে সরাসরি এই পুকুর পাড়ে চলে এসেছে। আজকে ওর প্রথম ক্লাস ইংরেজি। ইংরেজি স্যারের ক্লাস করতে ওর একদম ভালো লাগে না। বেটা ক্লাসের লেকচারের থেকে আজারের লেকচার বলে বেশি। সেজন্য সিদ্ধান্ত নিয়েছিল আজকে ইংরেজি ক্লাস করবে না। পুকুর পাড়ে এসে মাইশাকে দেখে খুশি হয়ে গেল। কোনো আওয়াজ না করে চুপি চুপি মাইশার পেছনে গিয়ে দাঁড়িয়ে মাইশার চোখ দুটো চেপে ধরল। মাইশা নিজের চোখের উপরে কারো হাতের ছোঁয়া পেতেই মৃদু চেঁচিয়ে বলল, রিমন প্লিজ, আজকে তুমি চলে যাও। আমার হবু বর আমার সাথে দেখা করতে আসবে। সে এসে আমাদের একসাথে দেখলে ভুল বুঝবে। আইমান মাইশার চোখ থেকে নিজের হাত সরায়নি, আর না নিজে মাইশার থেকে সরেছে। ও চোখ পড়ে আছে। মাইশা বিরক্ত হয়ে চোখ থেকে হাত সরিয়ে পিছন ফিরতে ফিরতে তেজি কণ্ঠে বলল, এই, আমি কতবার বললাম চলে যাও, কথা কেন শুনছো না? স্যাঁচরা মানুষের মতো আমার পিছে পড়ে আসো। তোমার জন্য যদি আমার হবু বর আমাকে ভুল বোঝে না, দেখো তোমার কি হাল করি আমি। বাকিটা বলতে পারল না। আইমানকে দেখে চোখ বড় বড় করে তাকায় তার দিকে। স্তব্ধ ঢোক গিলে বলল, আইমান তুমি? আইমান একটা হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের আঙ্গুল ফুটাতে ফুটাতে বলল, অন্য কাউকে আশা করেছিলে নাকি? তা রিমোটকে নতুন মুরগি নাকি? আবার হবু বর? ওয়ান্ডারফুল। একসাথে এতজনকে কিভাবে সামলাও জান? আইমান, আমার কথাটা শোনো, একটু সময় দাও, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আইমান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, চুপ শালি। আর একটা কথা বললে থাপড়িয়ে তোর মুখের নকশা বদলে দেব। তোর বিয়ে হচ্ছে, আমাকে একবার বলতে পারতি। আমি কি নিষেধ করতাম নাকি? তোর জন্য সেদিন গুলটে কাকুর সাথে ঝগড়া হয়েছে। তারপর থেকেই ওনার মেয়ে আমার ফোন ধরছে না। শালি, নিজে তো গেলি, সাথে আবার ওইটাকেও হাতছাড়া করলি। তোকে আমি ক্ষমা করব না। মাইশা হাত জোর করে বলল, আইমান প্লিজ, তুমি রাগ করো না। আর তুমি আমাকে তুই তোকারি কেন করছো? আমি এই বিয়ে করব না। বিয়ে করলে তোমাকেই করব। বিয়ের পর তুমি আমাকে একই রকম ভালোবাসবে তো? আইমান গাছের পাতা ছিঁড়ে সুর টেনে বলল, কেন নয়? বিবাহিত মেয়েদের আমার খুব ভালো লাগে। তোকে তুই বলছিস সেজন্য তোর উচিত আমাকে সালাম করা। আমার তো তোকে আরো অনেক কিছু করতে ইচ্ছে করছে সোনা। বুঝলাম না। মানে, তোর বিয়ে আমার সাথে হোক বা অন্য কারোর সাথেই হোক, আমি তোকে সবসময় ভালোবাসবো। তবে একটা বিষয়ে আমি কনফিউজড। কোন বিষয়ে? এটাই যে আমি তোকে আজও কখনো ভালোবেসেছি কিনা। তো আর একটা কথা বললে তোর হবু বরের সামনে তোর ইজ্জতের হালুয়া বানিয়ে ছাড়বো। লাস্ট কথা, তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। যদি কখনো ভুলেও আমার সামনে আসিস, তাহলে তোকে গুলটে কাকুর একজন ভাতিজা আছে না, বদখোর, তার সাথে তোকে বিয়ে দিয়ে দেব। তুই খুব ভালো করেই জানিস আইমান কি করতে পারে। আউট। চোখের সামনে থেকে দূর হ। মাইশা ভয়ে ঢোক গিলল। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আইমান পুনরায় ডেকে আদেশের স্বরে বলল, এই শোন, তোর একটা ছোট বোন আছে না, ক্লাস 7-এ পড়ে? ওর সাথে আমাকে লাইন করিয়ে দিস তো। সেদিন দেখেছিলাম স্কুল ফাঁকি দিয়ে একজন ছেলের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল। ওই ছেলের থেকে আমি কম হ্যান্ডসাম নাকি? ছেলেটার কোলের উপর বসে আইসক্রিম খাচ্ছিল। আহা, দেখতে কি রোমান্টিক লাগছিল রে। মনে মনে হবু বউকে খুব মিস করছিলাম। যা বললাম মনে থাকবে তো? মাইশা মেকি হেসে দুদিকে মাথা নাড়ালো। আইমান দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা শালি, ভাগ এখান থেকে। মাইশা কাচুমাচু হয়ে দৌড়ে আইমানের সামনে থেকে চলে গেল। ভেবেছিল আইমানকে পটিয়ে ওর বাবার বিশাল সম্পত্তিতে ভাগ বসাবে, কিন্তু ফাটা কপাল সেটা সম্ভব হলো না, আর হবেও না। আজ কার মুখ থেকে ঘুম আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। মাইশা সেখান থেকে চলে গেলে আইমান দীর্ঘশ্বাস ছেড়ে সিমেন্টের তৈরি বেঞ্চের উপর বসে পড়ল। পুকুরের হালকা ঢেউ খেলানো পানির দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, ডিয়ার হবু বউ, কোথায় তুমি? তোমাকে খুঁজে পাচ্ছি না তো। তুমি তাড়াতাড়ি চলে আসো। বাইরি, সত্যি বলছি,
তুমি আসলে আমি পিওর সিঙ্গেল হয়ে যাব। আগুন ঠিক করেছিল আজকে কলেজে যাবে না। মোমের হাত পড়ে গিয়েছে, তাকে একা বাসায় রেখে কলেজে যাওয়াটা উচিত হবে না। মেয়েটা কোনো কিছুর প্রয়োজন হতে পারে। আগুন কলেজে চলে গেলে কোনো সাহায্যের দরকার হলে তখন কাকে বলবে? কিন্তু আজকে স্টুডেন্টদের সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার কথা ছিল, না গেলে কথার খেলাফত হবে। আবার মোমকে একা রেখেও যেতে পারছে না। কি করবে কিছুই মাথায় আসছে না। তখন কলেজের একজন দপ্তরিকে ফোন করে বলল, রুটিনে আজকে প্রথম ক্লাস কার সেটা দেখে যেন আগুনকে জানায়। আগুন ক্লাস দুপুর 12টার দিকে আগুনের ক্লাস দুপুর 12টার দিকে। দপ্তরি জানালেন প্রথম ক্লাস রাফি স্যারের। আগুন রাফিকে কল করে বলেছিল আজকে তার প্রথম ক্লাসে আগুন ক্লাস করাবে, আর রাফি যেন আগুনের ক্লাস টাইমে তার ক্লাসটা নিয়ে নেয়। আগুন জানিয়েছে ওর কিছু জরুরি কাজ আছে, সেজন্য ক্লাস টাইম বদলাতে হচ্ছে। রাফি কোনো দ্বিমত করেনি, রাজি হয়ে গিয়েছিল। অতঃপর আগুন কলেজে গিয়ে প্রথম ক্লাসের ঘন্টায় সাপ্তাহিক পরীক্ষাটা নিয়ে দ্রুত বাসায় চলে আসে। আগুনের ভয় হচ্ছিল দেরি হলে মোম যদি একা হাতে দুপুরের জন্য রান্না করতে লেগে যায়, তখন কাঁচা ঘায়ে পুনরায় ব্যথা পেয়ে আবার না কোনো অঘটন ঘটিয়ে ফেলে। মোম বারবার বলে দিয়েছে সে বাইরের খাবার খাবে না, বাসায় রান্না করবে। তাই যত দ্রুত সম্ভব বাসায় চলে এসেছে। মোম রান্না করছে আর তার পাশে আগুন দাঁড়িয়ে আছে। মোমকে রান্না করতে অনেকটাই হেল্প করেছে সে। মোম ঘেমে গিয়েছে, একে তো গরম, তার উপর রান্নাঘরের আগুনের তাপ। রান্নাঘরের ছোট্ট জানালাটা দিয়ে সরু রেখার মতো সূর্যের কিরণ ভেতরে আসছে, আর সেই কিরণ মোমের উপর এসে পড়ছে। মোমের মুখে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা সূর্যের আলোর জন্য চিকচিক করছে। আগুন মোমের সাথে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়, হাত বাড়িয়ে মোমের নাকে থাকা ঘামটুকু বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয়। মোম হকচকিয়ে যায়, অবাক হয়ে তাকায় আগুনের দিকে। কিছু না বলে পুনরায় রান্না করায় মন দেয়। আগুনের সেদিকে কোনো খেয়াল নেই, তার নজর মোমের ঘেমে যাওয়ার গলার ভাঁজে। পরপরই বেহায়া চোখ দুটোর নজর পড়ে মোমের মসৃণ কোমরে, সেথায় মোমের ওড়না পেঁচানো। ঘেমে যাওয়ায় গায়ের জামা ভিজে বেশ কিছু জায়গায় ল্যাপটে আছে, দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে। আগুন নেশাক্ত চোখে তাকিয়ে আছে পিচ্ছি বউয়ের দিকে। হাত বাড়িয়ে কোমর স্পর্শ করতে উদ্যত হতেই মোম বলল, রান্না তো প্রায় হয়ে এসেছে, বাকিটা আমি সামলে নিতে পারবো। আপনি বরং রুমে গিয়ে গোসলটা করে নিন। সেই রান্নার শুরু থেকে এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন, ঘেমে কি হয়েছেন দেখেছেন? মোমের কথায় আগুনের হুঁশ ফিরল, মারিয়ে রাখা হাত গুটিয়ে নিল সহসা। গম্ভীর কণ্ঠে বলল, প্রয়োজন শেষ তো এখন দূরে সরিয়ে দিচ্ছ? মোম আগুনের কঠিন ভাষা বুঝতে অক্ষম, ব্রুকুচকে জিজ্ঞেস করল। কি বলছেন এসব আপনি? আগুন থমথমে খেয়ে যায়, কণ্ঠে যথাসাধ্য গাম্ভীর্যতা বজায় রেখে বলল, না মানে তোমাকে এতটা হেল্প করেছি আর তুমি আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিলে না, এটা কি ঠিক? হেল্প করেছেন সেই জন্য ধন্যবাদ দিতে হবে? কেন তুমি জানো না কাউকে হেল্প করলে তাকে ধন্যবাদ দিতে হয়? জি জানি, তবে আপনার হেল্প করাটা আমার কাছে স্বাভাবিক মনে হলো। ধন্যবাদ তো অপরিচিত কাউকে হেল্প করলে তাকে দিতে হয়, কাছের মানুষদের ধন্যবাদ দিতে হয় সেটা জানতাম না। আগুন নিরেট স্বরে বলল। আমি তোমার কাছের মানুষ? মোম কোনো ভনিতা ছাড়াই সরল মনে বলল, জি। তাহলে এখনো কেন দিলে না? কি দেইনি আপনাকে? আমি যেটা পাওয়ার যোগ্য। কিসের কথা বলছেন আপনি? আগুন বিরক্ত হলো। এখন বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, তবুও সে বিরক্ত। আগুন চোখ বুঝে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। লম্বা শ্বাস নিয়ে মোমের ঠোঁটের দিকে চেয়ে মোহনীয় কণ্ঠে বলল, ধন্যবাদ না দিলে অন্য কিছু দাও। কি দিব? আগুন তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, দিতে হবে না, সময় হলে আমি নিজেই নিয়ে নেব। আমার জিনিস নিয়ে আমি বড্ড সিরিয়াস, একটু কোনো ছাড় দিই না, মাইন্ড ইট। কথাটা বলেই খ্রস্ত পায়ে রান্নাঘর ত্যাগ করলো। মোম বোকার মতো দাঁড়িয়ে। আগুন হুটহাট মেজাজ কেন দেখালো সেটা নিয়ে ভাবছে। দুপুরের খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আগুন মোম। তখনই তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। আগুন গিয়ে দরজা খুলে দেয়। নাইমা দাঁড়িয়ে আছে, অধর কোণে তার মিটিমিটি হাসি। নাইমাকে দেখে আগুন চমকে যায়। এই সময় নাইমার আগমন সে মোটেই আশা করেনি।
ঠাস করে নাইমার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। সহসা নাইমার মুখের হাসিটা মুছে যায়। মুখে নেমে আসে অমাবস্যার রাতের মতো অন্ধকার। এটা কি হলো? আগুন এভাবে দরজা কেন বন্ধ করে দিল? নাইমা সাইড ব্যাগ থেকে ফোনটা বের করে আগুনের ফোন নাম্বারে কল করলো। রিং হচ্ছে অথচ কল রিসিভ হচ্ছে না। নাইমা থেমে নেই, একের পর এক কল করেই যাচ্ছে। আগুন হন্তদন্ত হয়ে ডাইনিং রুমে এসে মোমের হাত ধরে টেনে বেডরুমে নিয়ে আসে। আগুনের এমন আচরণ মোমের মাথায় ঢুকলো না। মোমকে কিছু বলার সুযোগ না দিয়ে আগুন বলল, কিছুক্ষণ এই রুমে চুপ করে বসে থাকবে, রুম থেকে বের হবে না। আমি বললে তবেই রুম থেকে বাইরে আসবে। মোম মেনে নিল আগুনের কথা, মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো। আগুন মোমকে রুমে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। চটজলদি এগিয়ে গিয়ে মেইন দরজা খুলে নাইমাকে ভেতরে আসতে বলে। আগুন ভেবে পায় না একটা মানুষ ঠিক কতটা নির্লজ্জ হলে এতক্ষণ দরজা বন্ধ থাকা সত্ত্বেও চলে না গিয়ে বাইরে থাকতে পারে। নাইমা ভেতরে এসে মৃদু রেগে বলল, তখন ওইভাবে দরজা কেন বন্ধ করে দিয়েছিলি? আর এখন কেন দরজা খুলেছিস? কি লুকাচ্ছিস আমার থেকে, বল। আগুন ভ্রুকুচকে পাল্টা প্রশ্ন করল। তার আগে বল, তুই এই সময় আমার বাসায় কি করছিস? আজব, তোর বাসে আসতে আমাকে আবার সময় দেখতে হবে নাকি? অবশ্যই হবে। মানুষের পার্সোনাল প্রাইভেসি বলেও একটা কথা আছে। কোনো কিছু না জানিয়ে এভাবে একা একজন মেয়ে হয়ে কারো বাসায় আসা উচিত না। বিষয়টা তো তখন আরও সিরিয়াস যখন সেখানে শুধু ছেলে থাকে। নাইমা ভাবলেশহীনভাবে বলল, আমি এত কিছু ভাবি না, আর না কোনো কিছু ভাবতে চাচ্ছি। এখন বল, দরজা কেন বন্ধ করেছিলি? আগুন রাশভারী কণ্ঠে জবাব দিল, সেটা বলার তোকে কোনো প্রয়োজন মনে করছি না। তুই কিভাবে জানলি আমি এখন বাসায় আছি? আচ্ছা, তুই কিভাবে জানলি আমি এখন বাসায় আছি? তোর কিছু বলার থাকলে বল, তারপর চলে যা। আমি তোর কলেজে গিয়েছিলাম, সেখান থেকে জানতে পারি তুই আরও অনেক আগে বাসে চলে এসেছিস। ভাবলাম তোর শরীর খারাপ হলো কি না, সেই জন্য দেখতে এসেছিলাম। আর তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। তোকে না বলেছি হুটহাট আমার কলেজে চলে যাবি না? তবুও কেন গিয়েছিস? আমার তোকে দেখতে ইচ্ছে করছিল, সেজন্য গিয়েছিলাম। দেখা শেষ, তাহলে এখন চলে যা। এভাবে বলছিস কেন? লাঞ্চ না করাস? অ্যাটলিস্ট এক কাপ কফি তো খাওয়াতে পারিস। আগুন ভ্রুকুচকে নাইমার দিকে তাকিয়ে আছে। তপ্ত শ্বাস ছেড়ে বলল, এই ভর দুপুরে কেউ কফি খায়? আচ্ছা বস, আমি বানিয়ে আনছি। আমিও আসি তোর সাথে। নো নিড। ওকে। নাইমা ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে। পেছন থেকে আগুনকে ডেকে বলল, তোর জন্য এক কাপ আনিস, একা খেতে ভালো লাগবে না। আগুন কফি বানাচ্ছে। রাগ যেন তরতর করে বেড়ে যাচ্ছে। চেয়েও কিছু বলতে পারছে না। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। নাইমার মনে সন্দেহের বীজ বপন শুরু হয়ে গিয়েছে। আজকে আগুনের আচরণ ওর কাছে স্বাভাবিক লাগছে না। এর আগে অনেকবার আগুনের ফ্ল্যাটে এসেছিল দেখা করার জন্য, তখন তো এইভাবে রিয়্যাক্ট করেনি। তাহলে আজকে এমন ব্যবহারের কারণ কি? বাসায় কি এমন কিছু আছে যেটা আগুন তাকে দেখাতে চাচ্ছে না? থাকলে সেটা কি হতে পারে? নাইমা চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে অবলোকন করছে। আগুনের রুমের দিকে দৃষ্টি পড়তেই ভ্রু কুঁচকে ফেলল। আগুন বাসায় একা থাকে, বাইরে থেকে বেডরুমের দরজা আটকানো কেন? রুমে কি আছে কিছুই বোধগম্য হলো না। আগুন কফি নিয়ে এসে নাইমাকে দিল। নাইমা কফিটা নেওয়ার সময় ইচ্ছে করে আগুনের হাতের আঙ্গুল স্পর্শ করে কফির মগটা হাতে তুলে নেয়। আগুনের কাছে এটা স্বাভাবিক। কফি নেওয়ার সময় হাতে টাচ লাগতেই পারে, তবে সে তো আর জানে না নাইমা এটা ইচ্ছে করে করেছে। নাইমা কফির মগে চুমুক দিয়ে বলল, আমার জন্য কফি আনলি? তোর জন্য আনিসনি কেন? তোর খেতে ইচ্ছে করছে, তুই খা। আমি এ সময় কফি খাই না। দাঁড়িয়ে আছিস কেন? বস। আগুন নাইমার থেকে দূরত্ব বজায় রেখে বসলো। বিষয়টা নাইমার মোটেও ভালো লাগলো না। কিছুটা ঝাঁস নিয়ে বলল, এভাবে দূরে বসার কি আছে? আমার সাথে ঘেঁষে বসলে কি তোর গায়ে ফোসকা পড়ে যাবে? আগুনের ভীষণ মেজাজ খারাপ লাগছে। রাগ হচ্ছে নাইমার উপর। ইচ্ছে করছে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে। নাইমার খোঁচা মারা কথা ঠিক হজম হচ্ছে না, কিন্তু ও এখন রাগ দেখাতে চাচ্ছে না। মোম বাসায় আছে, সিন ক্রিয়েট করাটা ঠিক হবে না। চাপা স্বরে ধমকে গম্ভীর কণ্ঠে বলল, মুখ সামলে কথা বল। ঘেঁষাঘেঁষি করা তোর স্বভাব, আমার না। সেটা তুই খুব ভালো করেই জানিস। কফি খাওয়া শেষ, এখন তুই আসতে পারিস। আর একটু থাকি। তুই কি লাঞ্চ করেছিস? না করলে চল একসাথে লাঞ্চ করে আসি।
আগুনের কণ্ঠ ফুঁড়ে এবার রাগটা বেরিয়ে আসলো। মৃদু চিৎকার করে বলল, আমি জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছি নাইমা। তোর আগমনে আমি সত্যি বিরক্ত। আর জ্বালাস না, আমার মাথাটা খুব ধরেছে, রেস্ট নেব প্লিজ। নাও ইউ ক্যান লিভ। নাইমা খেয়াল করলো আগুন রেগে যাচ্ছে, তাই আর বেশি ঘাটালো না। ভেবেছিল বেডরুম কেন বাইরে থেকে লক করে রেখেছে জিজ্ঞাসা করবে, সাথে এটাও জেনে নিবে ওই রুমে কি আছে। কিন্তু আগুনের রেগে যাওয়া দেখে কথাগুলো গিলে নিল। শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বলল, ওকে রিল্যাক্স, ডোন্ট বি এক্সাইটেড, আমি চলে যাচ্ছি, তুই শান্ত হ। নাইমা চলে গেলে আগুন রুমে গিয়ে মোমকে ডেকে নিয়ে আসে। মেয়েটা নিশ্চয়ই খিদে পেয়েছে। আগুন আসতেই মোম মিনমিন করে জিজ্ঞেস করলো, কে এসেছিল বাসায়? আপনার পরিচিত কেউ? হ্যাঁ, এখন খেতে চলো। মেয়েটা কে ছিল? আগুন চমকে ওঠে, অবাক হয়ে মোমের দিকে তাকায়, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, তুমি কিভাবে বুঝলে সে মেয়ে ছিল? মেয়েটা যখন কথা বলছিল তখন তার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছিলাম। বাহ, আমার বউ তাহলে শুধু ভীতু নয়, বুদ্ধিমতীও। যাক, ভালোই হয়েছে। একটু আধটু বুদ্ধি না থাকলে আবার চলবে কি করে? বললেন না তো মেয়েটি কে? আপনার কি হয়? নাইমা আমার ফ্রেন্ড। স্কুল কলেজে একসাথে পড়াশোনা করেছি, ক্লাসমেট ছিল। ইন্টার শেষে মেডিকেলে ভর্তি হয়, পেশায় সে একজন ডাক্তার। ও, খাবে না? জলদি চলো, ক্ষুধা পেয়েছে তো। চলুন। আগুন হাত ধরে মোমকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে, চেয়ার টেনে মোমকে বসিয়ে দেয়, নিজেও পাশের চেয়ারে বসে পড়ল। প্লেটে ভাত তরকারি আগুন বেড়ে দিল। আগুন খাওয়া শুরু করে দিয়েছে। মোম হাতে খেতে পারছে না, কিভাবে খাবে? সকালেই তো হাত পুড়ল। হাতে জ্বালা না করলেও ব্যথা আছে। হাতের তালুতে ফোসকা না পড়লেও কবজিতে দুইটা ছোট ছোট ফোসকা পড়ে গিয়েছে। মোম বাম হাতের সাহায্যে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে, তবে ঠিকমতো খেতে পারছে না। এক পর্যায়ে হাত ফসকে চামচটা ফ্লোরে পড়ে গেল। সাথে সাথেই টুংটাং শব্দের মৃদু আওয়াজ শোনা গেল। আগুন চকিতে তাকালো। সে ভুলেই গিয়েছিল মোমের হাত পুড়েছে। মোম নিচু হয়ে ফ্লোর থেকে চামচ উঠাতেই আগুন বাধা দেয়। মোম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আগুন চামচটা উঠিয়ে ডাইনিং টেবিলে রাখে। ধমকে দাঁতে দাঁত চেপে বলল, হাত দিয়ে খেতে পারছো না, বলনি কেন? কাজের সময় কথা বলো না, অন্য সময় তোতা পাখির মতো কাজের সময় কথা বলো না, অন্য সময় তোতা পাখির মতো বুলি আওড়াও। মোম মাথা নিচু করে নিল, কিছু বলল না। ইতোমধ্যে তার চোখে পানি চলে এসেছে। এভাবে ধমক দেওয়ার কি আছে? সুন্দরভাবেও তো বলা যায়। আগুন কি জানতো না মোমের হাতে ব্যথা? তাহলে কেন ধমকাচ্ছে? মোম গাল ফুলিয়ে বসে রইল। আগুন দীর্ঘশ্বাস ছাড়ে। মোমের সামনে থেকে ভাতের প্লেট সরিয়ে নেয়। আগুনের প্লেটে অর্ধেক খাওয়া এঁটো ভাতের সাথে মোমের প্লেটের ভাত তরকারি ঢেলে নিল। নিজ হাতে ভাত মেখে মোমের মুখের সামনে ধরল। শান্ত কণ্ঠে বলল, মাথা তুলো মোম। মোম মাথা তুলে তাকালো আগুনের দিকে। অমনি টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল তার মসৃণ গাল বেয়ে। আগুন বুঝতে পারল মোমের চোখের জলের কারণ। বাম হাতের সাহায্যে মোমের চোখের পানি মুছে দিয়ে শীতল কণ্ঠে বলল, প্লিজ কেঁদো না, ভাত খাওয়ার সময় কান্না করতে নেই। আচ্ছা, আর ধমক দিব না, আসলে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, কিছুই ভালো লাগছে না। সরি, মুখ খোলো। তোমাকে কষ্ট করে নিজের হাতে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আগুন পুনরায় বলতেই মোম এক লোকমা ভাত মুখে পুরে নিল। আগুন যত্ন নিয়ে মোমকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। খাওয়া শেষে মোমকে রুমে যেতে বলে। সব কিছু নিজে গুছিয়ে রাখলো। এটু প্লেটগুলো নিজেই ধুয়ে নিল। মোম নিষেধ করেছিল, তবে আগুন শুনেনি। ধুমকে রুমে পাঠিয়ে দিয়েছে। রান্নাঘর থেকে বেরিয়ে দেখে মোম রান্নাঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আগুন ট্রাউজারের পকেটে হাত গুজে ব্রু কুঁচকে তাকায়। নিজের ফর্মে ফিরে এসে চেঁচিয়ে বলে উঠল, এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না রুমে যেতে বলেছি। একদিন না বলেছিলাম কথার অবাধ্যতা আমি পছন্দ করি না? মোম ঠোঁট উল্টে মিনমিন করে বলল, রুমে একা ভালো লাগছিল না। আমার সাথে থাকতে ভালো লাগে? মোম সরল মনে উত্তর দিল, হ্যাঁ। আমি রেগে কথা বলি তাতেও ভালো লাগে? হ্যাঁ। আমি ধমক দিলে সেটাও ভালো লাগে? হ্যাঁ। আমার আর কি কি ভালো লাগে? আপনার হালকা ছাঁটাই করা চাপদাড়ি আর বুক। কথাটা বলেই সহসা জিভ কাটল।
চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। ছি, বলতে বলতে বেশি বলে ফেলেছে, এখন লজ্জা লাগছে। আগুন ঠিকই বলে, কাজের সময় কিছু জিজ্ঞেস করলে বলে না, অথচ অন্য সময় মুখে খুই ফোটে যেন। মোমের অবস্থা দেখে আগুন ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে, একটু ঝুঁকে মোমের চোখে ফু দেয়। মোমের শরীর মৃদু কেঁপে ওঠে, ফট করে চোখ খুলে পূর্ণ দৃষ্টিতে তাকায় আগুনের চোখের দিকে। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, নজর নামিয়ে নেয়। আর এক মুহূর্ত অপেক্ষা করল না, এক ছুটে বেডরুমে চলে যায়। মোমের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে আগুন। মোমের পায়ের নুপুরের রিনঝিন শব্দে বুকের ভেতর এক পশলা বৃষ্টির ন্যায় ছুঁয়ে গেল। বুকের বাম পাশে হাত রেখে আগুন বলে উঠল, ভালোবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে। তুমি রাগিয়ে নিও তোমার মনে, অবুঝে মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসে। তুমি সাজিয়ে নিও তোমার জীবনে। ভোরের সময় প্রকৃতির দেখা খুব মনোমুগ্ধকর একটি দৃশ্য। ভোরের আবহাওয়া শরীর মন উভয়ের জন্যই ভালো। রোদ্দুরের চূড়াবাড়ি যেমন চিকচিক করে, ঠিক তেমনই সকালের সূর্যের থেকে আসা কিরণ গাছের পাতার উপর পড়লে সেটার ঝলকানি দেখা মেলে। মোমের কাছে ভোরের আলো চমৎকার লাগে। গ্রামে থাকতে ভোরে ঘুম থেকে উঠে বান্ধবীদের সাথে নদীর পাড়ে চলে যেত। নদীর পানির মধ্যে সূর্যের রশ্মি পড়লে শান্ত নদীর পানিগুলো চিকচিক করত। সেই সময় আকাশে ঝাঁক বেঁধে একদল পাখি উড়ে যেত। নদীর পাড়ের ছোট ছোট ঘাসফুলগুলো সূর্যের আলোতে যেন হেসে উঠত। মোম এসব কিছু তৃপ্তির সাথে অনুভব করত। কতদিন হয়ে গেল মোম এসব কিছুই দেখতে পারে না। বাবা মা মুনিয়ার কথা খুব মনে পড়ছে। আচ্ছা, মোম যদি মেয়ে না হয়ে ছেলে হতো, তাহলে নিশ্চয়ই মা বাবার কাছে থাকতে পারত। কেউ তাকে সম্পর্কের অজুহাত দেখিয়ে পরিবার থেকে দূরে নিয়ে আসতে পারত না। কিন্তু সেটা কি আজও সম্ভব? মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে, আজ না হোক কাল পরের বাড়ির বউ হয়ে তো যেতেই হবে। কালের নিয়ম এত নিষ্ঠুর কেন? কেন মেয়েরা ছেলেদের মতো বিয়ের পরও বাবা মার কাছে থাকতে পারে না? থাকতে পারলে আজ মোমের এত কষ্ট লাগতো না, আর এর জন্য মন উতলা হতো না। ড্রয়িং রুমের জানালার কাছে দাঁড়িয়ে গ্রিলের উপর দুই হাত রেখে আকাশের দিকে তাকিয়ে কত শত ভাবনায় বিভোর মোম। চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে ড্রয়িং রুমের সোফায় বিষণ্ণ মনে বসে পড়ল। সম্মুখে টিভির থেকে কার্টুনের হাসির আওয়াজ ভেসে আসছে। মোম গালের উপর দুই হাত ঠেকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে টিভির দিকে। এতদিন আগুনের ফ্ল্যাটে টিভি ছিল না, কিন্তু মোমের একাকিত্বের জন্য গতকাল টিভি এনে দিয়েছে আগুন। আগুন আনতে চায়নি, রাশেদের কথায় আনতে বাধ্য হয়েছে। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আগুন এখনও ঘুম থেকে ওঠেনি। মোম কফি বানিয়ে ফ্লাস্কে ভরে একটি মগ সহ রুমে রেখে এসেছে। আগুন কখন ঘুম থেকে উঠবে ঠিক নেই, ততক্ষণে কফি ঠান্ডা হয়ে যেতে পারে, সেজন্য ফ্লাস্কে ভরে রেখেছে। এমনিতে তো আগুন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তবে আজকের দেরি হওয়ার কারণ বুঝতে পারল না মোম। আজকে মোমের সকালের জন্য নাস্তা তৈরি করতে হয়নি। একটা ছেলে এসে হোটেলের তৈরি নাস্তা দিয়ে গিয়েছে। মোম খায়নি, গাল ফুলিয়ে বসে আছে, ভালো লাগছে না। আরও কিছুক্ষণ পর কফি হাতে ড্রয়িং রুমে আসলো আগুন। মোমকে দেখে ভ্রুকুচকে তার নিকট এগিয়ে গেল। মোম আগুনকে একবার দেখে পুনরায় টিভি দেখায় মনোযোগ দিল। আগুন গম্ভীর কণ্ঠে বলে উঠল, চুপচাপ বসে আছো কেন? মন খারাপ? মোম ঠোঁট উল্টে বলল, আমি বাড়ি যেতে চাই। কতদিন হলো বাবা মাকে দেখি না। আগুন কফির মগের চুমুক দিয়ে বলল, সেটা এখন সম্ভব না। আমি যাবই। আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে রাশভারী কণ্ঠে জবাব দিল। তেরামি করছো? মোম দমে গেল, গাল ফুলিয়ে মিনমিন করে বলল, এমন করছেন কেন? একবার দেখা করেই চলে আসবো, থাকার জন্য বায়না করব না, সত্যি। আমার সময় নেই, তাছাড়া কলেজ থেকে ছুটি পাবো না। কথার প্রেক্ষিতে আর কোনো ফিরতি জবাব এলো না। মোম চুপ করে আছে, মাথাটা নিচু করে নিল। আগুন নিজেই বলল, ছুটি পেলে নিয়ে যাব। এখন এটা নিয়ে শুধু শুধু মন খারাপ করো না। ময়ূরী আসছে বাসায়। মোম চকিতে তাকালো, চেঁচিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ময়ূরী আপু আসছে মানে? আগুনের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, এভাবে চেঁচাচ্ছ কেন? আর আসছে মানে কি? হ্যাঁ, তুমি কি চাও না তারা আসুক? ওকে, আমি তাদের আসতে নিষেধ করে দিচ্ছি। মোম ছটফট কণ্ঠে বলল,
না না, নিষেধ কেন করবেন? ময়ূরী আপু আসবে, আমি তো ভীষণ খুশি। আপু একাই আসবে, আর কেউ আসবে না? কফিতে শেষ চুমুক দিয়ে আগুন বলল, মনে হয় বাবা মা আয়মান সহ সবাই আসবে। ময়ূরী ফোন করে বলল আজকে এই বাসায় আসছে। সবাই আসলে খুব ভালো হতো, কত মজা হবে। ওনারা যেহেতু সবাই আসছে, আপনি বরং কিছু বাজার নিয়ে আসুন। ঘরে যথেষ্ট বাজার আছে, তবুও আপনি আরও কিছু নিয়ে আসুন। তোমাকে বলতে হবে না, ময়ূরীর সাথে কথা বলার পরপরই আমি দারোয়ান কাকাকে ফোন করে বলে দিয়েছি। মোম হেসে বলল। ধন্যবাদ মাস্টার মশাই। আগুন ভ্রুকুচকে চওড়া গলায় বলল। ধন্যবাদ কেন? মোম চনমনে কণ্ঠে বলে উঠল, এই যে মন ভালো করার মতো একটা খবর শোনালেন। শোনো, সামনে একটা ইভেন্ট আসছে। আমাদের কলেজ থেকে গেট টুগেদারের আয়োজন করা হবে, তোমাকেও নিয়ে যাব। জি ঠিক আছে। আগুন উঠে দাঁড়ালো, যেতে যেতে শান্ত কণ্ঠে বলল, মাস্টার মশাই ডাকটা খারাপ না, চাইলে তুমি আমাকে এই নামেই সম্বোধন করতে পারো। তোমার মিষ্টি কণ্ঠে ডাকটা শুনতে বেশ ভালোই লেগেছে। সত্যি সত্যি আগুনের ফ্ল্যাটে রাশেদ, মিনা, ময়ূরী, আইমান এসে হাজির। আসার সময় মোমের জন্য মিনা নিজ হাতে পাকোড়া বানিয়ে এনেছেন। মিনা জানেন মোম পাকোড়া খেতে কতটা ভালোবাসে। মোমের তো খুশির অন্ত নেই। এতক্ষণ মন খারাপ থাকলেও শ্বশুর বাড়ির লোকদের দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। সেলিনাকে নিয়ে আসতে বললে মিনা জানালেন সে বাড়িতে গিয়েছে। মিনা এসে রেস্টের সময় পাননি, রান্নার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। মোমের কাছে বাসাটা এতদিন মরা মরা লাগছিল, আজ যেন বাসাটা সতেজতা ফিরে পেল, হয়তো আপন জনদের আগমনে। মোম তোতা পাখির মতো রাজ্যের সকল কথা জুড়ে দিয়েছে। মিনা মনোযোগ দিয়ে তার সব কথা শুনছেন। তার কথার মধ্যে আগুনের নামে অভিযোগ বেশি। আগুন তাকে কথায় কথায় ধমক দেয়, হঠাৎ মেজাজ দেখায়, রাগ দেখায়। এটা করবে না, ওটা করবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না, আরও কত কি। মোমের বিচারে মিনা ঠোঁট টিপে হাসেন। আর ময়ূরী তো ময়ূরী। এসব কথা রেশ ধরে মোমকে লজ্জা দিচ্ছে। অগত্যা মোম আর কথা বাড়ালো না, চুপ হয়ে যায়। মিনা বললেন, মম, তোমার শ্বশুরকে চায়ের কাপটা দিয়ে এসো, আর এই পাকোড়াগুলো আয়মানকে দিও। ছেলেটা সকালে কিচ্ছু খায়নি। জি যাচ্ছি। রাশেদ আইমান যে রুমে থাকতো সেই রুমে রেস্ট নিচ্ছেন। মোম গিয়ে দরজায় নক করে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইল। মোমকে দেখে রাশেদের অধর কোণে হাসি ফুটে ওঠে। হাত দিয়ে ইশারা করে কাছে যেতে বললেন। মোম ছোট ছোট কদম ফেলে এগিয়ে যায়। রাশেদ হাসি মুখে বললেন, বসো মা। মোম রাশেদের পাশে বসলো। এক হাত উঠিয়ে মোমের মাথায় রাখলেন। আলতো করে মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, অনুমতি নেওয়ার কি আছে? বাবার রুমে মেয়ে আসবে, তাতে অনুমতি নিতে হয় বুঝি? দেখো না ময়ূরী বিনা অনুমতিতে আমার রুমে এসে পড়ে। তুমিও তো আমার আরেক মেয়ে, তাই না? আমি তো আমার আমি তো তোমাকে আমার মেয়েই মনে করি, কিন্তু তুমি কি আমাকে আজও বাবা মনে করো? ছি, এভাবে বলছেন কেন বাবা? আমি আপনাকে বাবাই মনে করি। ছোটবেলা থেকেই মা শিখিয়েছে অনুমতি ছাড়া কারো রুমে যেতে নেই। রাশেদ হেসে ফেললেন। চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, তুমি আমার ঘরের লক্ষ্মী, বুঝলে? মানুষ চিনতে আমি ভুল করি না। তা মা, এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আগুন তোমাকে কিছু বললে সরাসরি আমাকে জানাবে, আমি ওর ব্যবস্থা করব। না বাবা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার ছেলেও তেমন কিছু বলে না। না বললেই ভালো। হঠাৎ রাশেদের নজর পড়ল মোমের হাতে। ক্ষতস্থান ভালো হলেও কবজিতে ফোসকা দুটোর দাগ এখনো আছে। রাশেদ হাতটা ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, এই তোমার হাতে কি হয়েছে? ব্যথা পেলে কিভাবে? আপনি উত্তেজিত হবেন না। গরম তাওয়ায় হাত লেগে এরকম হয়ে গিয়েছে। আমি এখন ঠিক আছি। আগুন তোমাকে কাজ করতে কেন দিয়েছে? উনি কাজ করতে নিষেধ করেছিলেন, আমি নিজেই করেছি। ওনার কোনো দোষ নেই। বাবা আমি এখন আসছি। আয়মান ভাইয়াকে পকোড়াগুলো দিতে হবে। আচ্ছা যাও। আয়মান ড্রয়িং রুমের সোফায় বসে আছে, পা দুটো টেবিলের উপর রেখে নাচাচ্ছে, ঠোঁট দুটো চোখা করে বাঁশি বাজাচ্ছে। টিভিতে রোমান্টিক হিন্দি গান চলছে। আয়মানও তাদের সাথে তাল মিলিয়ে ঠোঁট নেড়ে গুনগুন করে গাইছে। টিভিতে তখন কিসিং সিন চলছিল। সেই সময় ড্রয়িং রুমে মোমের আগমন ঘটল। মোম হাসি মুখে আয়মানের দিকে পাকোড়ার ছোট প্লেটটা এগিয়ে দিয়ে টিভির দিকে নজর পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। আয়মান রিমোট নিয়ে দ্রুত টিভি অফ করে দিল। মেকি হেসে বলল,